বাসার সবার খেয়াল রাখবা। আর হ্যাঁ, আব্বুকে বলে দিবা যেন বাসার বাইরে প্রয়োজন ছাড়া বের না হয়, আর ভাইয়াকেও। আম্মু আমার এমন কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, সাবধানে থাকিস বাবা, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কিভাবে। আমি বললাম, আম্মু তুমি চিন্তা করিও না, আমার কিছু হবে না, আল্লাহ হাফেজ আম্মু, ভালো থেকো। আম্মু বলল, কখন আসবি বাবা? আমি বললাম, ঠিক নেই, হয়তো আজকে রাতে, আবার কালও হতে পারে, আবার মাসও হতে পারে। এটা বলে আম্মুর পাশ হয়ে সালাম করে বের হয়ে গেলাম বাসা থেকে। নিজের সিনিয়রের কথা অমান্য করে থাকতে চেয়েছিলাম তোমাদের পাশে, কিন্তু থাকতে পারলাম না ভালোবাসার মানুষের জন্য। কি এক অদ্ভুত ভালোবাসা! আজ জানলাম সে আমাকে অনেক ভালোবাসে, অনেক আগে থেকে ভালোবাসে। আবার আজকেই জানলাম সে আমাকে সবার থেকে বেশি ঘৃণা করে। এটাই ভালোবাসা, তাই না? সেকেন্ডে ভালোবাসা, আবার সেকেন্ডেই ঘৃণা। কি এক অদ্ভুত ভালোবাসা! সে আমাকে আর দেখতে চায় না, সে আমার ভালোবাসা চায় না। দেখা লাগবে না, ভালোবাসাও লাগবে না, বিশ্বাসও করা লাগবে না, তোমার যা চাই তাই করিও। চলে যাচ্ছি, হয়তো আসতেও পারি, আবার নাও আসতে পারি, কারণ কার মরণ কোথায় কে জানে। তবে আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আর আসলে তুমি মুক্তি পাবে, আর না আসলেও আরো ভালো। কারণ ভালোবাসতে গেলে শুধু মন আর আবেগ লাগে না, সাথে বিশ্বাসও লাগে। তাছাড়া একজন খুনিকে আবার কে ভালোবাসবে? এই কথা মনে মনে ভেবে চোখের পানি মুছতে আমার সামনে একটা গাড়ি আসতেই আমি সেটাতে উঠে গেলাম। এইদিকে নতুন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে রফিক। রফিক বলল, স্যার আসতে পারি? আরে রফিক, যে আসো। তারপর রফিক স্যারের কেবিনে ঢুকতেই স্যার বলল, আসলে কি বলে যে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। আচ্ছা রফিক, তোমার শ্বশুরকে কারা বা কে মারতে পারে, কারোর উপর সন্দেহ আছে? রফিক বলল, স্যার এটা একটা প্ল্যান মার্ডার, যাই হোক সেটার কথা বলতে আসিনি। কমিশনার বলল, তাহলে? রফিক বলল, স্যার আমার ফ্যামিলিগত সমস্যার জন্য আমি এই চাকরিটা ছাড়তে চাচ্ছি, এই নিন রিজাইন লেটার। কমিশনার বলল, কি বলছো রফিক, তোমার মাথা ঠিক আছে তো? দেখো আরেকবার ভাবতে পারো, এটা তোমার স্বপ্ন। রফিক বলল, স্যার আমার পরিবারের চেয়ে আমার স্বপ্ন বড় না, আর আমি চাই না আমার চাকরির জন্য আমার পরিবারের কাউকে হারাই। কমিশনার বলল, তারপরও একটু দেখো। রফিক বলল, স্যার পুরো সকাল থেকে ভাবছিলাম কেবিনে বসে, আর ভেবে বলছি, এই নিন রিজাইন লেটার আর ব্যাস বন্দুক। আজ থেকে না পুলিশের সাথে আমার কোনো সম্পর্ক আছে, আর না আমি পুলিশের সাথে সম্পর্ক রাখতে চাই। বাই স্যার, ভালো থাকবেন। এটা বলে রফিক সেখান থেকে চলে আসলো। এইদিকে রক্ত মাখানো শরীর বাঁধা অবস্থায় পানি পানি বলে কাতরাচ্ছে রকি। তখনই সেই আগন্তুক রকির সামনে একটা টেবিল নিয়ে বসে বলল, কিরে খুব পানি পিপাসা পেয়েছে তাই না? কারো গলার শব্দ শুনে আস্তে আস্তে চোখ খুলে সেই কালকের মাস্ক পরা লোকটাকে দেখতে পেল রকি। রকি বলল, তুই কে আর কি চাস আমার কাছে? তোর সাথে আমার শত্রুতা কিসের? আগন্তুক বলল, আরে কুল বেবি কুল, আমি অনেক কিছু চাই যেটা তোমার মাধ্যমে আমি জানতে পারি, আবার হাসিল করতে পারি। আগন্তুক বলল, তুমি হচ্ছে আমার এখন সোনার ডিম পাড়া হাঁস। রকি বলল, মানে? আগন্তুক বলল, মানেটা খুব সোজা, এখন বলো টাইগারের সামনে প্ল্যান কি? রকি বলল, দেখ আমি টাইগারের জন্য কাজ করি, তার প্ল্যান টিলান আমি জানি না। আগন্তুক বলল, সেটা তো আমিও জানি, তবে একটু বাজিয়ে দেখলাম। জিসান মালটারে নিয়ে আয়। আগন্তুকের কথা শুনে জিসান একটা ছেলেকে মুখে কালো মুখোশ দিয়ে ঢেকে রকির পাশে বসিয়ে বাঁধলো। রকি বলল, কে? আগন্তুক বলল, দেখবি? ওই জিসান দেখা। এটা বলে জিসান কালো কাপড়টা সরাতেই দুইজন দুইজনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল। রকি বলল, রিফাত তুই? আরে ছোট স্যার আপনি। রকি বলল, তুই এই শালাদের জালে ধরা পড়লি কি করে? তুই তো আমার ভাইয়ের বডিগার্ড। রিফাত বলল, আপনার খোঁজার জন্য বের হয়েছিলাম, এরা আমার লোকদের মেরে আমাকে নিয়ে আসে। তখনই রাগী চোখে রকি আগন্তুকের দিকে তাকিয়ে বলে, কুত্তার বাচ্চা, তুই আমার ভাইকে কি করছিস বল? আগন্তুক বলল, এত রাগিস না, তা না হলে শরীর খারাপ হবে, তোর ভাইয়ের কিছু হয়নি, আর মনে হয় হবেও না। রিফাত বলল, তোদের একটাকেও ছাড়বে না টাইগার। আগন্তুক বলল, তোদের বিড়াল নামক টাইগারকে নিয়ে চাপা মারতে লজ্জা করে না? যে কিনা ভয়ে দেশে থাকে না, সে কি আবার বাল ছিড়বে? হ্যাঁ। রিফাত বলল, তোকে কে বলেছে সে দেশে থাকে না? সে দেশেই থাকে এবং সাধারণ মানুষের ভিড়ে থাকে। আগন্তুক বলল, তার মানে তুই দেখছিস? রিফাত বলল, না দেখিনি, তবে এটা জানি সে একটা ছদ্মবেশী মাফিয়া। আগন্তুক বলল, জিসান এদের আদর কর ভালো করে, আমি আসতেছি। এটা বলে আগন্তুক চলে গেল। খাবার টেবিলে সবাই বসে দুপুরের খাবার খাচ্ছে। এমন সময় ভাইয়া বলে উঠল, আম্মু আবির কোথায়, তাকে দেখছি না যে। আব্বু বলল, তানিয়া মা যাও আবিরকে ডেকে আনো। তানিয়া এই কথা শুনে কিছু বলতে যাবে, তার আগেই আম্মু বলে উঠল, আবির তো বাসায় নেই।
আব্বু বলল, কেন, কোথায়? এই অবেলায় কোথায় গিয়েছে? আম্মু বলল, কাজে গিয়েছে, তার নাকি জরুরি একটা কাজ পড়েছে তাই চলে গিয়েছে। এই কথা শুনে তানিয়া মনে মনে বলতে লাগলো, এক কাজ, কি কাজ সেটা আমার ভালো করেই জানা আছে। দেখো কোথায় গিয়ে কার মার বুক খালি করছে। আব্বু বলল, তা আসবে কখন? আম্মু বলল, জানি না, সে বলেছে ঠিক নেই, আর আমাদের সবাইকে সাবধানে থাকতে বলেছে। ভাইয়া বলল, কখন আসবে ঠিক নেই মানে কি আম্মু? দেশের পরিস্থিতি ভালো না, আর তাকে তুমি বাইরে যেতে দিলে কেন? আম্মু বলল, তার কাজ আছে তাই। ভাইয়া বলল, কি এমন কাজ যে সে বাসা থেকে বের হয়ে গেল আর আসার কোনো ঠিক নেই বলছো? তাছাড়া আবির তো বেকার, সে কি কাজে গিয়েছে? আম্মু বলল, আমি এত কিছু বলতে পারবো না, শুধু এতটুকু জেনে রাখ, আবির একটা ভালো কাজে গিয়েছে। ভাইয়া বলল, আম্মু তুমি জানো আবির গিয়েছে কোথায় আর বলছো না কেন? তখনই তানিয়া বলে উঠলো, আম্মু কি আর বলবে, আম্মু তো জানে না তার ছেলে কি কাজ করে আর না করে। আম্মু হয়তো লজ্জায় বলছে না যে তার বড় ছেলে একজন পুলিশ আর ছোট ভাই একজন অপরাধী। সবাই এই কথা শুনে তানিয়ার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। আর আম্মু রাগী দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে বলল, বৌমা তুমি আমার ছেলের বউ, তাই বলে তুমি যা তা বলতে পারবা না। তানিয়া বলল, না আম্মু, আমি ভুল কিছু বলিনি, যা বলছি একদম সত্যি। ভাইয়া বলল, তানিয়া তোমার মাথা ঠিক আছে? তুমি না জেনে শুনে আমার ভাইয়ার নামে এইসব কি বলছো? তাছাড়া সে কি এমন কাজ করেছে যে সে অপরাধী? তানিয়া বলল, জানি আপনাদের বিশ্বাস হবে না, আর হবে কেমনে? সে তো আপনাদের সামনে ভালো মানুষ হয়ে থাকতো, কিন্তু তার ভিতরটা যে একটা পশুর মতো কে জানতো? ভাইয়া আপনি বলছেন না আপনার ভাইয়ার কি দোষ? বলছি, এতে আমাকে এই বাসা থেকে বের করে দিলে আমি বের হব। আমি চাই না আমি একটা খুনির বউ হয়ে থাকতে। এই কথা শুনে ভাইয়া রেগে বলল, তানিয়া মুখ সামলে কথা বলো, এইভাবে আমার ভাইকে অপবাদ দিবে না। তানিয়ার কথা শুনে ভাইয়া যতটা রিয়াক্ট করছে তার থেকে নর্মাল রয়েছে আব্বু আম্মু, তাদের যেন কিছুই অস্বাভাবিক লাগছে না। তানিয়া বলল, ভাইয়া আপনার খারাপ লাগতে পারে, তাই তো আগে বললাম আবিরের কথা বিশ্বাস হবে না। তখন আম্মু বলে উঠলো, তা বৌমা তুমি সব বুঝে শুনে বলছো তো? তানিয়া বলল, আম্মু আমি সব বুঝে শুনেই বলছি, আমি নিজের কানে শুনেছি। আব্বু বলল, কি শুনেছো? তানিয়া বলল, আবির যখন রুমে তার ফোন রেখে যায় তখন আমি রেডি হয়ে নিচে আসব, তারপর সব বলে দিল। জানি ভাইয়া এখনো বিশ্বাস হবে না, তবে বিশ্বাস করো আমি একটা কথাও বানিয়ে বলিনি, আর আবির মনে হয় ওখানে গিয়েছে। তানিয়ার মুখে এমন কথা শুনে ভাইয়া যেন বিশ্বাস হচ্ছে না যে তার ছোট ভাই এমন কাজ করতে পারে। আম্মু বলল, তা রফিক বাবা তোর কি মনে হয় আবির এমন কাজ করবে? আম্মু স্বাভাবিকভাবে কথাটা বলল। ভাইয়া বলল, আম্মু তুমি এমন কথা বলছো, তাও কালকে আসা মেয়ের কথা ধরে, আমার পুরো বিশ্বাস আবির এমন কিছু করতে পারে না। আব্বু বলল, কিন্তু আমরা জানি আবির এমনটা করেছে। আব্বুর এমন কথা শুনে ভাইয়া ভাবি আন্টি সবাই তো অবাক, একটা বাইরের মেয়ের কথা ধরে নিজের ছেলেকে এমনটা ভাবছে। ভাইয়া বলল, আব্বু তুমি এমনটা ভাবছো? আব্বু বলল, ভাবছি, কারণ আমার ছেলে কেমন তা তোর থেকে আমি ভালো করে জানি। তখন আম্মু তানিয়ার উদ্দেশ্য করে বলতে লাগলো, তা তানিয়া মা, যা বলবা বুঝে শুনে চিন্তা করে বলবা, তোমার একটা কথাতে তোমার পুরো ভবিষ্যতে জড়িয়ে আছে। তানিয়া বলল, কি কথা আমি বলবো? আম্মু বলল, আমি জানি তুমি যতটুকু জানো তা সত্যি, কিন্তু তুমি পুরোটা জানো না। এখন বলো পুরো কথা কি তুমি আবিরের থেকে জানতে চেয়েছো? তানিয়া বলল, না আম্মু, কিচ্ছু জানতে চাইনি, কিন্তু সে কিছু একটা বলতে চেয়েছিল, বাট আমি শুনতে চাইনি। উল্টো আমি ওকে তার মুখও আমাকে দেখাতে মানা করছি, আরো অনেক অপমান করেছি। আম্মু বলল, তানিয়া এটা ভালো করনি তুমি, আবিরকে ভালোবাসতে, তাই তার পুরো কথা শোনা উচিত ছিল। যাই হোক, এখন মূল কথায় আসি, তুমি কি আমার ছেলের সাথে সারা জীবন থাকতে চাও নাকি তার থেকে মুক্তি, কোনটা? এই কথা শুনে তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলে উঠলো, আম্মু আমি আবিরকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। হয়তো সে খারাপ, তবে সে আমার স্বামী, আমি নিজের সর্বস্ব দিয়ে তাকে ভালো করার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে তখন দেখা যাবে, কিন্তু এত সহজে আমি তার পিছু ছাড়ছি না। তানিয়ার এমন কথা শুনে বাকিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তানিয়ার দিকে। তারা হয়তো ভাবতেছে এটা কেমন মেয়ে, স্বামী খারাপ এটা জানার পরও তার সাথে নাকি সংসার করবে। কিন্তু আম্মু তানিয়ার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল, তারপর বলল, তোমার মতো একজন বৌমা পেয়ে আমরা অনেক ভাগ্যবান বটে, কিন্তু আমার ছেলে ডাবল ভাগ্যবান। এখন তোমাকে একটা কথা বলি, আমার ছেলে খুন করাই, কিন্তু খুনি না। আর তানিয়া তুমি আবিরের কাছ থেকে কিছু না শুনে তাকে অপমান করেছো, এটার জন্য পস্তাতে হবে। ভাইয়া বলল, আম্মু তোমার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। তানিয়া বলল, আম্মু আমিও কিছু বুঝতেছি না, একবার বলছেন আবির খারাপ, আবার বলছেন খুনি নয়, একটু সরাসরি বলেন। তখন আব্বু বলে উঠলো, আমি সব বুঝিয়ে বলছি, আবির সাধারণ ছেলে নয়, আবির হলো আর্মির সিক্রেট কমান্ডার।
আর বর্তমান সিনিয়র ক্যাপ্টেন আবির রহমান। আব্বুর মুখে এমন কথা শুনে ভাইয়া ভাবি তানিয়ার চোখ কপালে। ভাইয়া বলল, আব্বু তুমি এইসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমাদের বোকা ভাবছো? সে এত বড় অফিসার হয়ে আমাদের সাথে থাকতো? আব্বু বলল, তার কাজ ছিল সিক্রেট এবং তার কাজ হলো ঝুঁকিপূর্ণ মিশন। আব্বু এটা না হয় বুঝতে পারছি, কিন্তু সে ট্রেনিং চাকরি ইন্টারভিউ সব কখন দিল? আব্বু বলল, কেন, সে যে মাঝে মধ্যে একা একা ঘুরতে যাওয়ার নাম করে এইসব করতো। তাছাড়া তোর নানার বাড়িতে বেড়াতে যাবে বলে 6 মাস ট্রেনিং করেছিল। এইসব তোদের কাউকে বলতে মানা করেছে এবং তাকে সেনাপ্রধান ছাড়া তেমন কেউই এখনো চিনে না। আর সে 3টা ছেলেকে মারছে, হয়তো তারা অপরাধ করছে। এইদিকে তানিয়া এমন কথা শুনে অবাক, সাথে চোখে পানি চলে এসেছে। সে এখন ভাবছে কি করছে এটা। সবকিছু না জেনে আমি আমার স্বামীকে এত বড় অপমান করছিলাম। এইদিকে ভাইয়া বলল, আমার ছোট ভাই এত বড় চাকরি করে, অথচ আমি জানি না। আজ বাড়িতে আসুক, দেখাবো মজা। আম্মু বলল, মনে হয় না আরেক সপ্তাহ আসবে, কারণ তোর ভাই একটা মিশনে গিয়েছে, হয়তো আর নাও আসতে পারে। এটা বলে আম্মুর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আর এইদিকে তানিয়া এই কথা শুনে এক দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো আর আফসোস করতে লাগলো, এটা আমি কি করলাম? না জেনে এত বড় অপবাদ। আবির কি আমাকে ক্ষমা করবে? না, সে আমাকে ক্ষমা করবে না। না করলেও আমি তাকে মানিয়ে নিব। এইদিকে নিজাম চৌধুরী বলল, শালা রিফাতের বাচ্চা রিফাত, দুধকলা দিয়ে কালচাপ পুষেছিলাম এতদিন, সামান্য একটা কাজ দিলাম, ওইটা না করে এখন ফোনই ধরছে না। এইসব ডাইনিং রুমে বসে বসে ভাবতেছে। এমন সময় বাড়ির দারোয়ান দৌড়ে এসে হাঁপাতে লাগলো। নিজাম চৌধুরী বলল, কিরে এমন কুকুরের মতো হাঁপাচ্ছিস কেন? যা বলার তাড়াতাড়ি বলে যা। দারোয়ান বলল, স্যার আমগো গেটের সামনে একটা বড় ট্রাকে করে কারা যেন আমগো লোকদের মেরে ফালাইয়া চলে গেছে। দারোয়ানের কথা শুনে নিজাম চৌধুরী আশ্চর্য হয়ে বলল, কি আবোল তাবোল বলছিস? দারোয়ান বলল, স্যার আমি ঠিকই বলছি, বিশ্বাস না হইলে আপনি গিয়া দেখেন। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।